ঘোষিত অস্ত্রবিরতি ভেঙে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে 15 অক্টোবর ফের রক্তাক্ত হয় সীমান্ত রেখা। খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় পাকসেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে ঘটে গেছে ভয়াবহ সংঘর্ষ। পাল্টাপাল্টি গোলাগুলিতে কেঁপে উঠেছে পুরো সীমান্ত অঞ্চল। তবে এই হঠাৎ উত্তেজনার পেছনে কি কেবলই আঞ্চলিক দ্বন্দ্ব, নাকি রয়েছে তৃতীয় কোনো শক্তির অদৃশ্য মদত? ক্রমেই জোরালো হচ্ছে সেই প্রশ্ন। এই সংঘাতের নেপথ্যে কি তবে ভারতের কোনো গোপন কূটনৈতিক চাল কাজ করছে? 4 বছর আগেও ভারতের কাছে যারা ছিল সন্ত্রাস ও মৌলবাদের আশ্রয়স্থল, আজ তাদের সঙ্গেই করমর্দনে ব্যস্ত দিল্লি। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের পর সম্পর্ক ছিন্ন করেছিল ভারত। অথচ সেই তালেবানের শীর্ষ নেতা আমির খান মুত্তাকি 8 দিনের সফরে নয়াদিল্লিতে। এক সময় যেটা ছিল সম্পূর্ণ কল্পনার বাইরে, সেটাই আজ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাস্তবতার নতুন রূপরেখা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লি ঘোষণা করেছে, দীর্ঘ 4 বছর ধরে বন্ধ থাকা কাবুল দূতাবাস আবার খুলছে ভারত। যেখানে এক সময় আশরাফ গনির পশ্চিমা সমর্থিত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত, আজ সেই ভারতই তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে গড়ে তুলছে বাস্তববাদী সম্পর্ক। বিশ্লেষক ব্রহ্মচেলানির মতে এটি পাকিস্তানের জন্য এক বড় ধাক্কা। ঠিক এই ভূরাজনৈতিক পালাবদলের মোক্ষম সময়ই পাকিস্তান আফগান সীমান্তে শুরু হয়েছে ভয়াবহ সংঘাত। শনিবার রাত ভর গোলাগুলিতে নিহত হয়েছে 2 শতাধিক যোদ্ধা, এমনটাই দাবি ইসলামাবাদের। অপরদিকে কাবুলের দাবি তারা দখল করেছে বেশ কয়েকটি সীমান্ত চৌকি, আর পাকিস্তানের অর্ধশতাধিক সেনাকে পাঠিয়েছে মৃত্যুর মুখে। এরপরই অস্ত্রবিরতির ঘোষণা এলেও সেটা কার্যকর হয়নি। বিশ্লেষকদের মতে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে একদিকে পাকিস্তানকে চাপে রাখছে নয়াদিল্লি, অন্যদিকে আফগান ভূখণ্ডকে সেতুবন্ধন হিসেবে ব্যবহার করে মধ্য এশিয়ার দিকে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। এদিকে ভারতের কূটনৈতিক কৌশলে তালেবান সরকারের তরফে এসেছে আশ্বাসও, আফগান মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আর তারই প্রতিদানে আফগানিস্তানে ভারত জোরদার করছে বিনিয়োগ ও মানবিক সহায়তা। আর এভাবেই আফগানিস্তানে তালেবান শাসনের নতুন বাস্তবতায় কৌশলের নতুন চাল দিল ভারত। আর এদিকে 2 সীমান্তবর্তী দেশ পরিণত হয়েছে বারুদের স্তূপে, যার কারণে সন্দেহের তীরটা যাচ্ছে ভারতের দিকেই। এদিকে কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার ভোর থেকে পাল্টাপাল্টি রকেট হামলা চালায় আফগানিস্তান ও পাকিস্তান। স্থানীয় সময় ভোর 4টা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সুরাবাক জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল। এর জবাবে সীমান্তবর্তী পাকিস্তানের চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছড়ে তালেবান যোদ্ধারা। শামসাদার সহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা। তবে এসব হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতি কবে শীতল হবে জানে না কেউই। বারবার আলোচনার টেবিলে বসে শান্তির প্রতিশ্রুতি, তারপরই আচমকা হামলা। এ যেন এক চেনা ছকের পুনরাবৃত্তি। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত ভূখণ্ডে বারবারই ইসরায়েল প্রমাণ করেছে তারা কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে রেখেছে আগ্রাসনের ধারালো ছুরি। গাজা, পশ্চিম তীর বা লেবাননের সীমান্ত যেখানেই হোক, প্রতিবারই দেখা গেছে শান্তির নামে প্রতারণা, বিশ্বাসের বদলে বুলেট। যখন বিশ্ববাসী আশা করে সমাধান, তখন ইসরায়েল ছড়িয়ে দেয় ধ্বংসের বারুদের গন্ধ। প্রশ্ন জাগে, এই বিশ্বাসঘাতকতার শেষ কোথায়? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড়, আর তাতে ঘি ঢালছে ইসরায়েলের নীতিগত দ্বিচারিতা। শান্তির কথা বলে বন্ধু সেজে পেছনে ছুরি বসানো যেন এখন তাদের রাজনৈতিক কৌশলেরই অংশ। ইতিহাসের পাতা উল্টালেই মেলে এমন অসংখ্য উদাহরণ। চুক্তির মুখে করমর্দন আর পেছনে পরিকল্পিত হামলার ছক। আর সেই ছকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 9 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হলুদ রেখার পেছনে সরে যাওয়ার কথা থাকলেও বাস্তবে এখনও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে। তারও মাঝে নতুন করে আতঙ্ক ছড়ালো যখন গাজা সিটির পথে ঘরে ফেরা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা।
প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে ঘটে যাওয়া সেই নৃশংসতায় প্রাণ হারালেন অন্তত 9 জন বেসামরিক নাগরিক। যুদ্ধবিরতির কালি শুকাতে না শুকাতেই আবারও ইসরায়েল রক্তে রঞ্জিত করল গাজার মাটি। যুদ্ধবিরতির মাঝেও এমন রক্তপাত প্রশ্ন তুলে দিয়েছে চুক্তির কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ঘটনায় তারা বারবার সতর্ক করার পরও সন্দেহভাজন ব্যক্তিরা তাদের অবস্থানের দিকে এগিয়ে আসছিলেন, যাদের হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে তারা যাই বলুক না কেন, ইতিহাসগুলো বারবার একটাই কথা বলে, ইসরায়েল যা বলে করে তার ঠিক উল্টো। লিবানন হোক বা ইরান কথা দিয়েও হামলা চালিয়েছে। প্রতিশ্রুতির মুখোশের আড়ালে এই রাষ্ট্র বারবার দেখিয়েছে বিশ্বাস ভঙ্গের নগ্ন উদাহরণ। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের রক্ষার কথা বললেও কার্যত তারা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে। সব মিলিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, সহিংস আগ্রাসন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আজ বিশ্ববাসীর চোখে ইসরায়েল হয়ে উঠছে এক প্রতীকী বিশ্বাসঘাতক, যার বিশ্বাস মানেই বিশ্বাসহানি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকা বেলায় দেখা এক পশলা শান্তির প্রতিশ্রুতি, কিন্তু হঠাৎ তার টালমাটাল অবস্থা। কারণ গাজা উপত্যকায় দিন শেষে গোলার ধোঁয়া সরলেও বাতাসে ভাসছে অস্থিরতা। গাজা আবারও মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে, আর সেই বিপর্যয় সৃষ্টিকারক আবারও সেই ইসরায়েল। এবার ত্রাণ পথে কাঁটাতার বসিয়ে ইসরায়েল মানবিক সাহায্যকে করে তুলেছে বিভেদ আর শঙ্কার হাতিয়ার। যুদ্ধ না চললেও যুদ্ধের উত্তাপ যে এখনো থামেনি তা যেন আরও একবার প্রমাণ দিল ইসরায়েল নিজেই। গাজায় কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি প্রথম পরীক্ষায় টাল খেতে শুরু করেছে। এক সপ্তাহ আগে থেকেই পূর্বাভাস ছিল যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রথম ধাপে উত্তেজনা কাটবে না। বাস্তবতা যেন তার চেয়েও কঠিন, কারণ ঘোষণা হয়েছিল বুধবার থেকেই খুলবে রাফাহ, প্রবেশ করবে ত্রাণ। কিন্তু সেই প্রতিশ্রুতি ধাক্কা খেয়েছে বাস্তবতার কঠোর দেয়ালে। মঙ্গলবার ইসরায়েল জানিয়েছে তারা গাজায় ত্রাণ প্রবাহ অর্ধেকে নামিয়ে আনছে, বন্ধ রাখছে গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত। কিন্তু কেন? মঙ্গলবার রাতে হামাস আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে 4 মরদেহ, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবে ফেরত আসা 8 মরদেহের মধ্যে সর্বশেষ। এখনও নিখোঁজ 20 জনের খোঁজ মেলেনি। ইসরায়েল হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ ফেরাতে বিলম্বের অভিযোগ তুলেছে। এদিকে হামাস বলছে সব কবরস্থানের অবস্থান নিশ্চিত না হওয়ায় তারা পড়েছে জটিলতার মুখে, কারণ গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধার এখন এক কঠিন ও দীর্ঘমেয়াদী লড়াই। এদিকে রেড ক্রসের ভাষায় এটি একটি বিশাল চ্যালেঞ্জ, যার সমাধান পেতে সময় লাগতে পারে কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ। কিন্তু ইসরায়েল এই বিলম্বের জন্য হামাসকে ইচ্ছাকৃতভাবে দোষারোপ করে কঠোর প্রতিক্রিয়া জানায়। তারা ঘোষণা দেয় গাজায় প্রবেশের অনুমতি পাওয়া ত্রাণবাহী ট্রাকের সংখ্যা দিনে 600 থেকে কমিয়ে 300 করা হবে। পাশাপাশি মিশর সীমান্তের রাফা ক্রসিংও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে, যা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর আগে যুদ্ধ চলাকালে ইসরায়েল গাজায় প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দিয়েছিল, ফলে খাদ্য ও ওষুধের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায় এবং গাজায় বহু এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এদিকে শান্তির নামে তুলে ধরা ট্রাম্পের অস্পষ্ট 20 দফা পরিকল্পনাকে ঘিরে শুরু হয়েছে নতুন খেলা। হামাস এবং ইসরায়েল দুই পক্ষই চেষ্টা করছে এর ফাঁকে নিজেদের রাজনৈতিক ও সামরিক ফায়দা লুটে নিতে। এখন দেখা যাক কি হয়।